আজকের বিতর্কের বিষয় তোমরা সবাই জানো, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। এর পক্ষদল পরিচালকের নাম বিতর্কের ভাষায় তাই মডারেটর বলা হয়। মডারেটরের ভূমিকায় আমি নিজেই থাকবো। আমি কাজী ওমর হোসেন, তোমাদের সিনিয়র শিক্ষক। আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতায় যিনি বিচারকের দায়িত্ব পালন করবেন, আমাদের শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ হোসেন এবং ফজলুল আলম। একজন বক্তা 3 মিনিট করে বলার সুযোগ পাবে। কয় মিনিট করে সুযোগ পাবে? 3 মিনিট। 2 মিনিট পরে একটা সতর্ক সংকেত দেওয়া হবে, একটা বেল দেওয়া হবে 2 মিনিট পরে। 3 মিনিটের সময় স্টপ হয়ে যাবে। 3 মিনিটের পরে আর কেউ বলার চেষ্টা করবে না। প্রথমে প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা। এরপরে হবে যুক্তি খণ্ডন পর্ব। যুক্তি খণ্ডন পর্বে দলনেতা 3 মিনিট সময় পাবে তার যুক্তি খণ্ডনের জন্য। এই আমাদের পক্ষ দল এবং বিপক্ষ দলের মধ্যে যারা অংশগ্রহণ করছে আজকে তাদের পরিচিতি হই। প্রথমে পক্ষ। হৈমন্তী হিয়া, নবম শ্রেণী। মোসাম্মদ সামিয়া খানুন, নবম শ্রেণী। এম.এস. মাহিরাজ, দশম শ্রেণী, বিজ্ঞান বিভাগ। প্রথম বক্তা রাবেয়া সুলতানা, নবম শ্রেণী। দ্বিতীয় বক্তা সৈয়দ আহমেদ ইসলাম আকিব, নবম শ্রেণী। দলনেতা রিয়ন খান, দশম শ্রেণী, বিজ্ঞান বিভাগ, কাশিয়ানী গিরিশচন্দ্র প্যালেট উচ্চ বিদ্যালয়। আমি মোহাম্মদ হোসেন, ট্রেড ইন্সট্রাক্টর, কাশিয়ানী জিসি প্যালেট উচ্চ বিদ্যালয়। খসরুল আলম, সহকারী শিক্ষক, কাশিয়ানী জিসি প্যালেট উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় সর্বাঙ্গীন সহযোগিতা এবং দিক নির্দেশনা প্রদান করবেন আমাদের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক জনাব নূর আলম তালুকদার স্যার। স্যারের পরিচয় দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি নূর আলম তালুকদার, প্রধান শিক্ষক, কাশিয়ানী গিরিশচন্দ্র প্যালেট উচ্চ বিদ্যালয়। আমি অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একটা চমৎকার আমরা আজকে প্রত্যাশা করব একটা চমৎকার বিতর্ক প্রতিযোগিতা এবং উপভোগ্য তথ্যবহুল বিতর্ক প্রতিযোগিতা হবে। আমরা সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আমরা এখন আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পরিবর্তন আসুক, হাতে ধরে হাত, স্থানীয় চেষ্টাতেই মিলবে প্রভাত। শুধু কাজে পরিকল্পনা নয়, নিজের গ্রাম থেকেই শুরু হোক জয়। ধন্যবাদ মাননীয় মডারেটর বিতর্কের মঞ্চে আমাকে সুযোগ প্রদানের জন্য। বিতর্কের বিষয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। বিষয়টির যৌক্তিকতা ও প্রাসঙ্গিকতা বিবেচনা করে আমিও আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আসুন প্রথমে আমরা বিষয়টি সংজ্ঞায়ন করি। জলবায়ু বলতে বোঝায় পৃথিবীর একটি নির্দিষ্ট অঞ্চলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার গড় অবস্থা। জলবায়ু পরিবর্তন শব্দের অর্থ আবহাওয়ার দীর্ঘমেয়াদী পরিবর্তন। মোকাবেলা বলতে বোঝায় প্রতিরোধ বা প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা। আন্তর্জাতিক উদ্যোগ হলো একাধিক দেশের অংশগ্রহণে পরিচালিত উদ্যোগ, এবং স্থানীয় উদ্যোগ বলতে বোঝায় যে উদ্যোগ নির্দিষ্ট এলাকায় নেওয়া হয়। আবশ্যক শব্দের অর্থ খুব প্রয়োজনীয়। মাননীয় মডারেটর, সমস্যা স্থানীয়, তাই সমাধানও হতে হবে স্থানীয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন খরা, বন্যা, মাটির লবণাক্ততা, ঘূর্ণিঝড় এসব ঘটে স্থানীয়ভাবে। আন্তর্জাতিক নীতি থাকলেও যদি স্থানীয় সমাধান না থাকে, এর সমাধান করা যাবে না বা মোকাবেলা করা যাবে না। মাননীয় মডারেটর, আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুপারিশ করতে পারে গাছ লাগাও, গাছ লাগাও, কিন্তু তারা বলতে পারবে না কোথায় কোন গাছ লাগাতে হবে অথবা কোথায় গাছ লাগালে ভূমিধস রোধ হবে। মাননীয় মডারেটর, প্রথমে আমরা নিজের দেশের দিকেই তাকাই। আমরা অবগত যে বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা একটি এলাকা যেখানে ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদী ভাঙন প্রতিদিনের বাস্তবতা। প্রশ্ন হচ্ছে, তারা কি দুর্যোগ থেকে বাঁচতে আন্তর্জাতিক উদ্যোগের অপেক্ষায় বসেছিল? না মাননীয় মডারেটর, তারা থাকেনি। নিজেরাই বাঁধ মেরেছে, খাল খনন করেছে, এমনকি লবণাক্ত জমিতেও চাষাবাদের চেষ্টা করেছে। এই প্রান্তিক জনগোষ্ঠী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ গড়ে ওঠে স্থানীয় মানুষের হাত ধরেই। মাননীয় মডারেটর, আমি আমার বক্তব্যকে স্পষ্ট করতে আরো একটি বাস্তব উদাহরণ তুলে ধরি। আফ্রিকার স্বল্পোন্নত একটি দেশ মোজাম্বিক। 2019 সালের মাত্র কয়েক ঘন্টার ঝড়ে হাজারের বেশি মানুষ প্রাণ হারায়, 2 মিলিয়নের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে, হাসপাতাল, স্কুল, রাস্তা সব ধ্বংস হয়ে যায়। পরিবর্তে ছড়িয়ে পড়ে কলেরা, ডায়রিয়ার মতো মরণ রোগ। এই দুর্যোগে আন্তর্জাতিক সহযোগিতা তো এসেছিল, তাহলে কেন এত ক্ষয়ক্ষতি?
কারণ মুজামকে স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি ছিল না। মাননীয় মডারেটর, আন্তর্জাতিক উদ্যোগ থাকলেও যদি স্থানীয় মানুষ সচেতন না হয় তাহলে কিভাবে বাস্তবায়ন সম্ভব? প্রশ্ন রেখে গেলাম আমার বিপক্ষ দলের প্রথম বক্তার কাছে। মাননীয় মডারেটর, 2050 সালের মধ্যে কেবল বাংলাদেশে প্রায় 1,30,00,000 মানুষ জলবায়ু উদ্বাস্ত হবে, প্রায় বিশ্বের মোট জলবায়ুর 10%-এর বেশি। এমন বিশাল বিপর্যয় ঠেকাতে কেবল আন্তর্জাতিক অনুদানের আশায় থাকা বরং বোকামি। মাননীয় মডারেটর, প্রায় আমরা শুনতে পাই উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের ঘটনা। সেখানে যদি স্বেচ্ছাসেবকরা ঘূর্ণিঝড়ের কবলে থাকা মানুষদের সরিয়ে না আনতো তাহলে তাদের প্রাণ কারা বাঁচাতো? আন্তর্জাতিক উদ্যোগ কর্মকর্তারা? প্রশ্ন রেখে গেলাম আবার আমার বিপক্ষ দলের প্রথম বক্তার কাছে। সম্মানিত বিচারক মণ্ডলী, শ্রোতা প্রতিপক্ষ দলের সদস্যবৃন্দ, জলবায়ু পরিবর্তনের প্রভাব আজ ভবিষ্যতের আশঙ্কা নয়, এটা এখনকার বাস্তবতা। আন্তর্জাতিক সহযোগিতা অবশ্যই, কিন্তু দুর্যোগ মোকাবেলায় প্রথম নিতে হবে উঠোন থেকেই। মাননীয় মডারেটর, তাই আমি জোর দিয়ে বলছি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগই আবশ্যক। ধন্যবাদ মাননীয় মডারেটর। আসছে বিপক্ষ দলের প্রথম বক্তা। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, মাননীয় মডারেটর, বিতর্কে এই মহান মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমি প্রথম বক্তা বিষয়টি সংজ্ঞায়িত করবো, আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টির পক্ষে তথ্য উপস্থাপনা করবেন এবং সর্বশেষ আমার দলনেতা যুক্তি দিয়ে প্রমাণ করে যাবেই যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগে অতি গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, প্রথমে বিষয়টি অবকাঠামো পরিষ্কার করছি। জলবায়ু পরিবর্তনে পৃথিবীর গড় তাপমাত্রা, বরফ গলার হার, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, এই সবকিছুই দীর্ঘমেয়াদী এবং নেতিবাচক প্রভাব ফেলছে। আন্তর্জাতিক উদ্যোগ, জাতিসংঘ, প্যারিস চুক্তি, কিয়োটো প্রোটোকল, আইপিসিসি রিপোর্ট, এসব বিশ্বব্যাপী গৃহীত চুক্তি ও কর্মসূচি। স্থানীয় উদ্যোগ, গাছ লাগানো, বর্জ্য অপসারণ, স্থানীয় সচেতনতা বৃদ্ধি, যা কেবল সীমিত মাত্র কিছু প্রভাব ফেলতে পারে। এবার আমি আমার প্রথম যুক্তি উপস্থাপনা করছি। সমস্যা যখন আন্তর্জাতিক, সমাধান তো তখন আন্তর্জাতিকই হওয়া উচিত। জলবায়ু পরিবর্তনের মূল কারণ শিল্পোন্নত দেশগুলো শত শত বছর ধরে অন্ধভাবে কার্বন নিঃসরণ করে আসছে। তারা বন উজাড় করে দিচ্ছে, ফসিল ফুয়েল জ্বালানো ইত্যাদি কর্মকাণ্ড করে ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে তারা জলবায়ু বিরূপ প্রভাব সৃষ্টি করছে, যেটা প্রভাব আমাদের উপর পড়ছে। তাহলে আমি বিপক্ষ দলের কাছে প্রশ্ন জানাই, বাংলাদেশে একটি ইউনিয়নে কি 1000 গাছ লাগালে সেটি কি চীনের তাপবিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া থেমে যাবে? বাংলাদেশের তাদের এই প্রশ্নের উত্তর কি? তারা কিভাবে দেখবে স্থানীয় উদ্যোগ বিশ্বব্যাপী তাপমাত্রা কমায়? স্থানীয় উদ্যোগের ক্ষমতা সীমিত, গাছ লাগানো ভালো, পানি বাঁচানো প্রয়োজন, ঠিক আছে, কিন্তু সমুদ্র যদি গ্রামের উপর চড়ে বসে তাহলে সেই গাছগুলো কাদের বাঁচাবে বা কারাই বা গাছগুলোকে বাঁচাবে? মায়ানমার সীমান্তবর্তী একটি গ্রাম কিভাবে উত্তরমের বরফ গলায় গতি কমাতে পারবে? তাদের এই প্রশ্নের উত্তর কি আছে তাদের কাছে? তথ্য প্রযুক্তির শক্তিশালী উৎস আন্তর্জাতিক। প্যারিস চুক্তি অনুযায়ী বিশ্ব 2050 সালের মধ্যে নিঃসরণ শূন্যে নামতে চায়। এটি কেবল তখনই সম্ভব হবে যখন জাতিসংঘের ঐক্যতা, বিনিয়োগ, গবেষণা নীতিমালা ও শাস্তিমূলক ব্যবস্থা থাকবে। বিপক্ষ দলকে প্রশ্ন জানাই, বাংলাদেশে একটি উপজেলায় কি তারা 1000 মেগাওয়াট সোলার প্ল্যান্ট স্থাপন করতে পারবে? যদি নাই পারে তাহলে কেন বলা হচ্ছে স্থানীয় উদ্যোগ আবশ্যক? বৈশ্বিক নেতৃত্ব ছাড়া পৃথিবীতে টিকে থাকা সম্ভব নয়। সিওপি যেসব সম্মেলনের সিদ্ধান্ত হয় সেগুলো পালনের দায়িত্ব রাষ্ট্রীয় নেতাদের, সেগুলো পালনের দায়িত্ব গ্রামবাসীদের না বা স্থানীয়দের না, সেগুলোর জন্য রাষ্ট্রীয় নেতারা অবশ্যই রয়েছে। সহায়ক এবং আবশ্যক দুটো কথা কি এক? এ দুটো কথার মধ্যে পার্থক্য রয়েছে। হ্যাঁ, আমি স্বীকার করি স্থানীয় উদ্যোগ প্রয়োজনীয়, প্রশংসনীয়, কিন্তু তারা বলছে আবশ্যক। এটা যে কোনো ভালো কাজকে আবশ্যক হয়ে যায়? সহায়কের আবশ্যকের পার্থক্য কোথায় টানে? পৃথিবী এখন জ্বলন্ত বাড়ি, সেখানে গ্রামের উদ্যোগ যদি হয় ফায়ার সার্ভিস, গ্রামের উদ্যোগ যদি হয় ছোট ছোট বালতি পানি, তাহলে আন্তর্জাতিক উদ্যোগ হচ্ছে ফায়ার সার্ভিসের বড় পানি। আগুন নেভাতে প্রয়োজন ও সোজা উৎসে পানি ঢালা, যার কাছে সবচেয়ে বড় শক্তি আছে। তাই বলছি স্থানীয় উদ্যোগ দরকার হতে পারে, কিন্তু সেটা আবশ্যক নয়। আবশ্যক হচ্ছে আন্তর্জাতিক ঐক্য, বৈজ্ঞানিক গবেষণা, শক্তিশালী অর্থায়ন এবং বৈশ্বিক আইন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। এ পর্বে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসছে পক্ষ দলের দ্বিতীয় বক্তা। ধরবে। ঘূর্ণিঝড় যখন পৃথিবীর বুকে দাবানল তুলে দেয়, নদী তখন ঘুমন্ত গ্রামের স্বপ্ন ভাসিয়ে দেয়। আর ঠিক এই মুহূর্তেই পৃথিবীর অন্য প্রান্তের কিছু সম্মানিত সংস্থা চায়ের কাপে চুমুক দিয়ে চুক্তিপত্রে সই করছে। এমন পরিস্থিতিতেও যখন আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আজকের বিতর্কের প্রস্তাবিত বিষয়ের বিরোধিতা করছেন, তখন বলতেই হয়, হে পথিক, তুমি পথ হারিয়েছো,
ধন্যবাদ মাননীয় মনিটর আজকের বিতর্কের মহান মঞ্চে আমাকে সুযোগ প্রদানের জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, একজন বিখ্যাত রাজনীতিবিদ বলেছিলেন, ইউ ক্যান্ট জাস্ট টক অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, ইউ হ্যাভ টু অ্যাক্ট লোকালি। অর্থাৎ জলবায়ু পরিবর্তন নিয়ে শুধু কথা বললেই চলবে না, স্থানীয়ভাবে কাজ করতেই হবে। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, এখানেই আপনাদের যুক্তির আর কোনো ভিত্তি থাকে না। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বিস্ফোরণের ফলে এক নিমেষেই সবকিছু ধ্বংস হয়েছিল। তবে জাপানিরা কিন্তু থেমে যায়নি। নিজেদের পরিশ্রম আর স্থানীয় পরিকল্পনায় আজ তারা বিশ্বের সামনে একটি রোল মডেল। বিজ্ঞ প্রতিপক্ষ, জাপানিরা প্রমাণ করেছে বড় বিপদ থেকে বাঁচতে শুধু বড় সম্মেলন নয়, স্থানীয় উদ্যোগে হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। মাননীয় মডারেটর, স্থানীয় সমস্যার ধরন ভিন্ন হয়ে থাকে। নওগাঁয় খরার সমাধান একরকম, আবার কক্সবাজারে ঘূর্ণিঝড়ের সমাধান আরেক রকম, কিন্তু আন্তর্জাতিক সমাধান সবই একরকম। বড়সড় চুক্তি, তাহবিল কিংবা সম্মেলন, অর্থাৎ রোগী ভিন্ন হলেও ওষুধ একটাই। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা আবারও বলছি, ইন্টারন্যাশনাল অ্যাকশন উইদাউট লোকাল রিঅ্যাকশন ইজ আ ফেইলিউর ইন অ্যাকশন। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা জানি পানির রং ও গন্ধ কিছুই নেই, কিন্তু ঢাকার বুড়িগঙ্গা নদী তীরে দাঁড়ালে আমরা দেখতে পাই পানির রং ও গন্ধ দুটোই আছে। তখন বিজ্ঞ প্রতিপক্ষ, এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা এমন একটি দেশের নাম দেখিয়ে যান যেই দেশে স্থানীয় উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তন সম্ভব হয়েছে। আর আপনারা যদি এমন একটি দেশের নাম উল্লেখ করতে ব্যর্থ হন, তাহলে আপনাদের মেনে নিতে হবে আমাদের যুক্তি যথার্থ। বিজ্ঞ প্রতিপক্ষ, আন্তর্জাতিক উদ্যোগ তো সকল দেশের জন্যই সমানভাবে গৃহীত হয়, তবুও কেন কিছু দেশ সাফল্যের শীর্ষে অবস্থান করে আর কিছু দেশের স্বপ্ন ভেঙে যায় ঘূর্ণিঝড়ের সেই ভয়ঙ্কর গর্জনে? প্রশ্ন রেখে গেলাম বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে, আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, গ্রিন ক্লাইমেট ফান্ড UNEP, ওয়ার্ল্ড ব্যাংক এবং ADB নামক আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা থাকা সত্ত্বেও 2004 সালের সুনামি এবং সাম্প্রতিক বন্যায় মালদ্বীপের হাজারো মানুষ গৃহহীন হয়েছিল। তথ্যসূত্র www.wikipedia.com। বিজ্ঞ প্রতিপক্ষ, এখানে তো ছিল না আন্তর্জাতিক উদ্যোগের অভাব, তবুও কেন মালদ্বীপ জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যর্থ হয়েছে? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, শুধু আকাশে চিঠি উড়ালেই পৃথিবীকে বাঁচানো যায় না, কারণ যেদিন ঘরে পানি উঠে সেদিন জাতিসংঘ নয়, দরকার হয় নিজ হাতে তোলা বাস। তাই যে আসুন বিজ্ঞ প্রতিপক্ষ, আমাদের সাথে সমস্যায় বলুন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগই আবশ্যক। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। আসছে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, মাননীয় মডারেটর, বিতর্কের এই মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগে আবশ্যক। ইতিমধ্যে আমাদের প্রথম বক্তা এই বিষয়ে সংজ্ঞায়ন করেছেন এবং আমি এই বিষয়ে তথ্য উপস্থাপন করব এবং সবশেষে আমার দলনেতা তথ্য দিয়ে উপস্থাপন করে যাবেন যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই অধিক গুরুত্বপূর্ণ। সম্মানিত সভাপতি, 2023 সালের গ্লোবাল কার্বন অ্যাটলাসের তথ্য অনুসারে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া এই 5টি দেশের সম্মিলিত কার্বন নিঃসরণ পুরো পৃথিবীর মোট নিঃসরণের 70% চেয়ে বেশি। এই দেশগুলোতে প্রতিদিন লক্ষ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় শিল্প, বিদ্যুৎ ও পরিবহন খাতে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি পৃথিবী 70% গ্যাস নির্গত করে কেবল 5 থেকে 10টি রাষ্ট্র, তাহলে সেখানে সেই গ্যাসের প্রভাব কি বাংলাদেশ বা মালদ্বীপের মতো কোনো রাষ্ট্রের স্থানীয় উদ্যোগে থামবে? সম্মানিত সভাপতি, 2023 সালের IPCC 6 অ্যাসেসমেন্টের রিপোর্ট অনুসারে 2050 সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রায় 18 থেকে 23 সেন্টিমিটার পর্যন্ত বাড়বে। যার ফলে বাংলাদেশ, মালদ্বীপ বা আইল্যান্ডের মতো অনেক দেশের লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হবে। সম্মানিত সভাপতি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিপরীতে কোনো স্থানীয় উদ্যোগ টিকতে পারে না। সম্মানিত সভাপতি, বিপক্ষ দল কি দেখাতে পারবে যে কোন একটি স্থানীয় এলাকায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে সমুদ্র পৃষ্ঠের পানির স্তর কমিয়ে দিয়েছে? সম্মানিত সভাপতি, 2015 সালে প্যারিস এগ্রিমেন্টে 197টি দেশ একত্রে একটি চুক্তি করে, যেখানে প্রত্যেকটি দেশকে নির্দিষ্ট করে বলা হয়েছে তাদের কতটুকু পরিমাণ কার্বন নিঃসরণ কমাতে হবে। সম্মানিত সভাপতি, এই চুক্তির ফলে প্রত্যেকটি দেশ তাদের নীতিমালা পাল্টাতে বাধ্য হয়, এমনকি বাংলাদেশে তাদের নীতিমালা আন্তর্জাতিকভাবে অনেক নীতিমালা প্রয়োগ হয়েছে। সম্মানিত সভাপতি, আমরা আজকের বিষয়ে মূলত একটি বিষয়কে চ্যালেঞ্জ করছি, আবশ্যক। সম্মানিত সভাপতি, বিপক্ষ দল বলছে
স্থানীয় উদ্যোগ আবশ্যক আমরা বলছি, হ্যাঁ প্রয়োজন হতে পারে, ভালো হতে পারে, কিন্তু একে আবশ্যক বলা মানে বাস্তবতাকে এড়িয়ে যাওয়া। সম্মানিত সভাপতি, যেখানে মূল সমাধান বড় অর্থায়ন, নীতি নির্ধারণ, প্রযুক্তি ও নেতৃত্ব কেবল আন্তর্জাতিক উদ্যোগে বিদ্যমান, সেখানে স্থানীয় উদ্যোগ যতই চমৎকার হোক তা একা সমাধান দিতে পারে না। সাঁতার শেখা ভালো, কিন্তু আগুন নেভাতে কি সাঁতার লাগবে নাকি পানির পাইপ লাগবে? সম্মানিত সভাপতি, বিপক্ষ দল আবেগ দিয়ে বলছে স্থানীয় উদ্যোগ আবশ্যক, কিন্তু আমরা বলছি তাদের মতো আবেগ দিয়ে নয়, আমরা বলছি তথ্য দিয়ে। স্থানীয় উদ্যোগ প্রয়োজন হতে পারে, প্রশংসনীয়, ভালো হতে পারে, কিন্তু সমাধান নয়। সমাধান নিহিত আছে আন্তর্জাতিক উদ্যোগে। এই পৃথিবীর তাপমাত্রা যেখানে বাড়ানোর জন্য দায়ী কিছু শক্তিধর রাষ্ট্র, সেখানে এই সমস্যা স্থানীয় গাছ বা কাগজের ব্যাগ ব্যবহার করে কমানো সম্ভব নয়। সম্মানিত সভাপতি, এটার জন্য দরকার বৈশ্বিক নেতৃত্ব, বৈজ্ঞানিক গবেষণা ও আন্তর্জাতিক তহবিল, এবং সর্বোপরি সকলের সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ। সম্মানিত সভাপতি, স্থানীয় স্তরে সচেতনতা তৈরি হয় কিভাবে? আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে তো স্থানীয় স্তরে সচেতনতা শুরু হয়। উদাহরণস্বরূপ জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফলে তো আজ বিশ্বের প্রায় সব দেশে সচেতন কার্যক্রম চলছে। তাই শিকড়টি আন্তর্জাতিক, শাখা প্রশাখা কেবল স্থানীয়। সম্মানিত সভাপতি, তাই আজকে আমি ও আমার দল এই বিষয়টির পক্ষে দ্বিমত পোষণ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি। আসছে পক্ষ দলের দলনেতা, তৃতীয় বক্তা, পক্ষ দলের দলনেতা এবং তৃতীয় বক্তা। মডারেটর উল্লেখ করবা। সংকট যখন ঘরের দরজায়, ক্রেতা হয় না তখন দূরের লোক। স্থানীয় হাতেই রুখতে পারে জলবায়ুর বিভৎস। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিতর্কের এই মহামঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং প্রস্তাবনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, বরং স্থানীয় উদ্যোগও আবশ্যক। প্রথমত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। প্রথমে আসি আমার বিজ্ঞ প্রতিপক্ষের প্রশ্নের কাছে। তাদের প্রশ্নের মূল ভাব ছিল যে সকল দেশগুলোতে যদি দুর্যোগ হয় তাহলে ছোট দেশের উদ্যোগে কি তার সমাধান হবে? আমি তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, স্থানীয় উদ্যোগ আর ছোট দেশগুলোর উদ্যোগের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। স্থানীয় উদ্যোগ বলতে আমরা কি বুঝি? মূলত কোনো একটা মানুষের সচেতনতা বা একটা মানুষের জনসমষ্টির সচেতনতা। অর্থাৎ সেই বড় দেশগুলোর কথা যদি চিন্তা করি, সেখানে দুর্যোগ হলে কিন্তু আগে সেই আন্তর্জাতিক সংস্থাগুলো আসবে না, আগে কিন্তু যাবে পাড়া প্রতিবেশী সেই লোকজনগুলো যারা প্রতিবেশী হিসাবে থাকে। কিন্তু মাননীয় মডারেটর, এই কথাটি হয়তো আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ আজকে বুঝছে না। তারপর এছাড়াও তারা টানছে যে আবশ্যক কথাটি, মাননীয় মডারেটর তারা হয়তো প্রস্তাবনাটাই খেয়াল করে নাই। এখানে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ না, বরং স্থানীয় উদ্যোগও আবশ্যক। অর্থাৎ শুধুমাত্র আন্তর্জাতিক উদ্যোগ দিয়ে হবে না, স্থানীয় উদ্যোগটা দরকার। কিন্তু তারা একেবারে আবশ্যক কথাটি টেনে আমাদের আজকের প্রস্তাবনাটাই উল্টে দিচ্ছে। মডারেটর লক্ষ্য করুন, শুধুমাত্র মানুষের সচেতনতা এবং শিথিল পরিশ্রম দিয়ে কিন্তু আমাদের জলবায়ুর এই পরিবর্তনের এই নেগেটিভ প্রভাবটি আমরা খুব ভালোভাবেই সমাধান করতে পারবো, যদিও আন্তর্জাতিক উদ্যোগটি দরকার। তো মডারেটর, যদি বলা হয় যে আন্তর্জাতিক উদ্যোগে বলা হয়েছে যে কার্বন নিঃসরণ কমাও, এই কার্বন নিঃসরণ কমাবে কারা? স্থানীয় জনগণ, স্থানীয় প্রশাসন, স্থানীয় এনজিও। কোন এলাকার ঘূর্ণিঝড়ের সব তছনছ হলে সেখানে সবার আগে কি আপনার জাতিসংঘ যাবে, নাকি সে পাড়ার রহিম করিম জব্বার ভাই? আশা করি উত্তর দিয়ে যাবেন। মডারেটর, আসলে শুধু বিমানে বিদেশে সফর করলে জলবায়ু ঠিক হবে না, এর জন্য মাঠে নামতে হবে। এখন প্রশ্নের পালা। আপনারা বলেছেন আন্তর্জাতিক উদ্যোগে নাকি যথেষ্ট, তাহলে বলুন তো সিডর বা আমপানের মতো ঘূর্ণিঝড়ে আগে কে পৌঁছেছিল? এছাড়া আপনারা বলেছেন একমাত্র আন্তর্জাতিক উদ্যোগে নাকি সব, এর মানে স্থানীয় মানুষ হাত গুটিয়ে বসে থাকবে? মাননীয় মডারেটর, এছাড়া আমার বিজ্ঞ প্রতিপক্ষরা বলেছেন যে আন্তর্জাতিক উদ্যোগ ছাড়া নাকি জলবায়ু জনিত এই সমস্যা কখনোই সমাধান করা সম্ভব না। এর মানে কি বাংলাদেশ সমস্যার সমাধান করতে অক্ষম? মাননীয় মডারেটর, এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, আর যদি না দিতে পারেন তাহলে বুঝবো যে আমাদের এই জয়। আন্তর্জাতিক উদ্যোগ পথ দেখায়, কিন্তু স্থানীয় উদ্যোগ পথ চলে। আন্তর্জাতিক উদ্যোগ নীতির কথা বলে, স্থানীয় কাজের কথা বলে। আপনারা বইয়ের পাতায় থাকা চুক্তিগুলো দেখাচ্ছেন, কিন্তু আমরা দেখাচ্ছি বাস্তব ঘটনা। এর মাধ্যমে প্রমাণিত হয় যে আপনাদের যুক্তি সম্পূর্ণ ভিত্তিহীন। লক্ষ্য করুন প্রতিপক্ষ, আপনারা বারবার বলে যাচ্ছেন যে আপনাদের যে জলবায়ু যে সমস্যা, এটার উদ্যোগ নাকি শুধুমাত্র আন্তর্জাতিক ভাবে হয়, কিন্তু আন্তর্জাতিক ভাবে শুধুমাত্র চুক্তি দিতে পারে, কিন্তু সেই চুক্তিগুলো সমাধান করবে কি, সেই চুক্তিগুলো নিয়ে কাজ করবে কি? স্থানীয় মানুষটা। আর স্থানীয় মানুষরা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু সেই চুক্তি একেবারেই থাকে না। উদাহরণস্বরূপ আপনি দেখেন যে বিভিন্ন নিম্ন যে সকল দেশগুলো, সেগুলোর উপরও কিন্তু সেই চুক্তিগুলো প্রদান করে, কিন্তু স্থানীয় মানুষের অসচেতনতা এবং তাদের খারাপ উদ্যোগের কারণে কিন্তু এটি সম্পূর্ণভাবে বিশুদ্ধ হয়ে যায়। সুতরাং আমাদের সাথে সমস্যাটা বলুন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ না, স্থানীয় উদ্যোগও আবশ্যক। ধন্যবাদ পক্ষ দলের তৃতীয় বক্তাকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের তৃতীয় বক্তা
এবং দলনেতাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আসছে বিপক্ষ দলের তৃতীয় বক্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। পুড়ছে মোর অবলা বাংলা জননী, পুড়ে যাচ্ছে পুরো ভারতবর্ষ, নিচের নাম ওইটা। পুড়ে যাচ্ছে মরুভূমির আরব বিশ্ব, তাপদাহে বাড়ছে বসুধার কষ্ট। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিতর্কের মহান মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার প্রথম ও দ্বিতীয় বক্তার বক্তব্য থেকে হয়তো আমার বিপক্ষ দলের বন্ধুরা ইতোমধ্যে তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, তাও তারা কেন জানি না প্রশ্ন করে যাচ্ছেন। মাননীয় মডারেটর, তারা বলছেন আন্তর্জাতিক, তারা সরাসরি অস্বীকার করছেন আবশ্যক কথাটাকে নিয়ে। মাননীয় মডারেটর, আমরা মূলত টার্গেট করছি যে আবশ্যক কথাটা নিয়ে। এখানে বলা হয়েছে স্থানীয় উদ্যোগ আবশ্যক। মাননীয় মডারেটর, আমরা বলছি স্থানীয় উদ্যোগ আবশ্যক নয়, স্থানীয় উদ্যোগ প্রয়োজনীয় হতে পারে, কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা বা আন্তর্জাতিক উদ্যোগ ছাড়া স্থানীয় উদ্যোগ বাস্তবায়ন সম্ভব নয়। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা যেভাবে বলছে স্থানীয় উদ্যোগ ছাড়া কিছু সম্ভব নয়, শুধু মনে হচ্ছে তারা ঘরের বাইরে বিশ্ব মানচিত্রটাই দেখেনি। তারা ভাবেন গাছ লাগালেই সমুদ্রের জলরাশি দমে যাবে, আর নদীর ধারে জলবায়ু বাঁচাও পোস্টার টাঙালে গলবে না হিমালয়। মাননীয় মডারেটর, গ্লোবাল ওয়ার্মিং সমাধানে গ্লোবালি সমস্যার সমাধান না করলে তার সমাধান কখনোই সম্ভব না। শুনলে অবাক হবেন, বিশ্বের মাত্র 10টি দেশের কারণে কার্বন নিঃসরণের কারণে জলবায়ু প্রধান পরিবর্তন হয়ে থাকেন। এখন বলুন তো, বাংলাদেশে একটি উপজেলায় সাইকেল চালিয়ে আমেরিকার ফ্যাক্টরি থেকে কার্বন নিঃসরণ বন্ধ করা সম্ভব? হয়তো না মাননীয় মডারেটর। আমার বিপক্ষের বন্ধুরা শুধু যুক্তির জায়গায় আবেগে খেলেন। তারা যে যুক্তি দেন তা অনেকটা এরকম, ভাটিয়াপাড়ার হাটে যদি বলা হয় আপনারা ধোঁয়া উড়িয়েন না, তাহলে হয়তো নাসার রকেট চলা বন্ধ হয়ে যাবে। মাননীয় মডারেটর, আমি আমার বক্তব্যে পরিষ্কার বলছি যে হ্যাঁ, আমরা মানছি স্থানীয় উদ্যোগ প্রয়োজন, তবে তা আবশ্যক নয়, আন্তর্জাতিক উদ্যোগই আবশ্যক। জলবায়ু পরিবর্তনের মতো একটি বৈশ্বিক সমস্যার সমাধান কখনো স্থায়ীভাবে হতে পারে না। প্যারিস চুক্তি, আইপিসিসি রিপোর্ট, ইউএন ক্লাইমেট সামিট ইত্যাদি প্রমাণ করে আন্তর্জাতিক একতা ও শক্তির কথা। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন হিরোশিমা ও নাগাসাকির যে পরমাণু বোমা বিস্ফোরণের কথা, সেটা। মাননীয় মডারেটর, এটা কি আদৌ জলবায়ু পরিবর্তনের কোনো ফলাফল? মাননীয় মডারেটর, এটা যদি আমি ধরে নিলাম এটা এটা একটা দুর্ঘটনা, কিন্তু মাননীয় মডারেটর, এখানে যদি সঠিকভাবে আন্তর্জাতিক উদ্যোগগুলো কাজে লাগতো তাহলে কি আদতে এই বোমা বিস্ফোরণটা হতো? কখনোই না। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, তারা পাড়া প্রতিবেশীর কথা বলছে। মাননীয় মডারেটর, পাড়া প্রতিবেশীর কথা যদি আমরা দেখি তাহলে আমরা জলবায়ু পরিবর্তন বাদ দিয়ে বর্তমান পৃথিবীর কথা যদি চিন্তা করি তাহলে আমরা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ দেখতে পাবো, আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখতে পাবো। মাননীয় মডারেটর, প্রতিবেশীরাই যদি এত কাছের হয় তাহলে কেন তাদের যুদ্ধ থামছে না? মাননীয় মডারেটর, প্রশ্ন রয়ে গেল আমার বিপক্ষ দলের দলনেতার কাছে। তাই আমি বলবো, আজ তারা এমন ভাবে তাদের আবেগকে সাজিয়েছেন যেন তারা একটি রিমোট কন্ট্রোল বানাবেন, রিমোট কন্ট্রোল বানিয়ে সূর্যের ব্রাইটনেস কমিয়ে দেবেন এবং তারা বলবেন যে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে। তাই আমি আমার বিপক্ষ দলের বন্ধুদের বলবো, আমার সাথে সমস্যা উচ্চারণ করুন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই আবশ্যক, স্থানীয় উদ্যোগ প্রয়োজনীয় হতে পারে, তবে তা আবশ্যক নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ অনুষ্ঠান পরিচালক মহোদয়কে। আমাদের আজকে যে বিতর্ক প্রতিযোগিতা, সেই বিতর্ক প্রতিযোগিতার মূল আলোচ্য বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। বিষয়টা আমি আবারও বলছি, কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। এখানে কিন্তু একটা শব্দ যোগ করে দিয়েছে, একটা অক্ষর যোগ করে দেওয়া আছে, ও, অর্থাৎ ও যোগ করে প্রত্যেকটাকে পরিপূরক করে দিছে, প্রত্যেকটাকে পরিপূরক করে দিছে। আন্তর্জাতিক সাহায্য ছাড়া শুধুমাত্র স্থানীয় সাহায্য হবে না, স্থানীয় উদ্যোগ ছাড়া আন্তর্জাতিক উদ্যোগেও কাজ হবে না। এটা একটা সামষ্টিকতার বিষয়। একটা দেশকে ভাগ করে একটা বর্ডার, কিন্তু আমাদের উন্মুক্ত আকাশ, এখানে কোনো বর্ডার নাই। আর এই জলবায়ু পরিবর্তনের মূল উপাদান হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন কি করে? আমাদের যে ওজোন স্তর আছে, এই ওজোন স্তরকে ক্ষয়প্রাপ্ত করে। এখন ওজোন স্তরটা কি? ওজোন স্তরটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে মহাকাশে, ভূপৃষ্ঠের থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার উপরে একটা অদৃশ্য স্তর, যে স্তরটা গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরি,
এবং এই গ্যাসীয় বলয়টার আগে পুরুত্ব ছিল প্রায় 25 কিলোমিটার, ক্ষয়প্রাপ্ত হতে 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 এটা এখন প্রায় চলে আসছে 16 থেকে 17 কিলোমিটার ব্যাপ্তি। এখন এটার কাজ কি? ওজোন স্তরের কাজ কি? ওজোন স্তরের কাজ হচ্ছে সূর্যের যে রশ্মি আমাদের পৃথিবীতে পতিত হয়, আমরা যেমন গ্রীষ্মকালে গরমের জন্য, গরমের থেকে বাঁচার জন্য কি ব্যবহার করি? ছাতা ব্যবহার করি। ছাতায় আমাদের কি করে? কিছুটা পরিমাণ তাপ প্রোটেক্ট করে দেয়। তো ওজোন স্তরের ভেতর দিয়েও এই সূর্যের কিরণ অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয়। এখন আগে যে পুরুত্বটা 25 থেকে 30 কিলোমিটার ছিল, সেই পুরুত্বটা এখন 15 থেকে 17 কিলোমিটারের ভিতরে আসছে। তার মানে আমরা যদি কাপড়ের হিসেবে চিন্তা করি, ছাতার কাপড় হিসেবে চিন্তা করি, আগে কাপড় মোটা ছিল, এখন কাপড় কি হয়ে গেছে? পাতলা হয়ে গেছে, চিকন হয়ে গেছে। তাপমাত্রা বেশি প্রয়োগ করতেছে, বেশি প্রবেশ করতেছে, যে কারণে আমাদের পৃথিবীতে কি হচ্ছে? উষ্ণায়ন ঘটতেছে। উষ্ণায়নের বিরূপ প্রভাবে কি হচ্ছে? উত্তর মেরু দক্ষিণ মেরু বরফ গলতেছে। বরফ গলে কি হচ্ছে? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়াচ্ছে। এখনই অলরেডি মালদ্বীপের মতো দেশ তারা বৈশ্বিক ঝুঁকির মুখে পড়ে গেছে। তাদের অধিকাংশ, তাদের সমুদ্র পৃষ্ঠ এখন তাদের যে ল্যান্ডের থেকে প্রায় 1.5 মিটার উপরে, অর্থাৎ তারা চারিদিকে বাঁধ দিয়ে তার ভেতরে বসবাস করে। এখন এটার পেছনে কারণ কি? ক্লোরোফ্লোরোকার্বন ছিল কারণ। এই ক্লোরোফ্লোরোকার্বন নিঃসরণ করে কারা? রেনেসার পরে, রেনেসা ছিল একটা শিল্প বিপ্লব, নাম শুনছো বোধহয়, যারা বিশেষ করে আর্টসে পড়ো তাদের কাছে আছে রেনেসা। এই শিল্প বিপ্লব ঘটছে কোথায়? ইউরোপ এবং আমেরিকায়। ইউরোপ এবং আমেরিকায় শিল্প তারা স্থাপন করছে এবং পরবর্তীতে দেখলো যে শিল্প কারখানা থেকে যে গ্যাস নিঃসরিত হয়, এই গ্যাসের পরিমাণ, ডিসচার্জিং এর পরিমাণ অনেক বেশি। এখন এর থ্রেটে কারা আছে? এর থ্রেটে আছে স্বল্পোন্নত দেশগুলি, বিশেষ করে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মালদ্বীপের মতো দেশ। সবচেয়ে প্রথম ঝুঁকিতে আছে মালদ্বীপ, দ্বিতীয় ঝুঁকিতে আছে বাংলাদেশ। এখন আমরা একটার পরিপূরক আরেকটাকে ধরে তর্ক করব। আমার কাছে তর্কগুলো খুব উপভোগ্য মনে হয়েছে। তোমাদের যুক্তি উপস্থাপনগুলিও ভালো ছিল, কিন্তু আমার কাছে একটা জিনিস তোমাদের খারাপ লাগছে, সময়টা তোমরা ম্যানেজ করতে পারতেছো না। সময়টার ভিতরে চলতে হবে। দুটো যুক্তি উপস্থাপন না করলেও সমস্যা নাই, কিন্তু তুমি যে টাইম বেশি নিচ্ছ, এটা কিন্তু তুমি মাইনাস পয়েন্টে চলে যাচ্ছে। দরকার নেই যুক্তি দুটো উপস্থাপনের দরকার নেই। আমার টাইম শেষ, ফার্স্ট ওয়ার্নিং দিয়ে দিছে, আমি সেকেন্ড ওয়ার্নিং এর ভেতরে আমার বক্তব্য ক্লোজ করে ব্যাস ছেড়ে দিব। ওকে? তো তোমাদের বক্তব্য আসলে ভালো লাগছে, যুক্তিবহুল ছিল। আরো যুক্তি সংগ্রহ করবা, আরো প্রাণবন্ত ভাবে করবা, এই আশা করি। ধন্যবাদ সবাইকে। পর্বে চলে যাচ্ছি। যুক্তি খণ্ডন পর্বের প্রথমে আসছে পক্ষ দলের দলনেতা। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিতর্কের এই মহামঞ্চে আমাকে আবার কিছু বলার সুযোগ প্রদান। মাননীয় মডারেটর, আমি আমার বিপক্ষ দলের বক্তব্য খুব মনোযোগভাবে শুনলাম। তারা ঘুরে ফিরে সেই একই কথা, একটাই দিক, একটাই কারণ, অর্থাৎ আন্তর্জাতিক উদ্যোগকে টানছে। তারা বলছে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া জলবায়ু সমস্যা সম্ভব না। আমরা বলবো, ঘূর্ণিঝড়ে মানুষের ঘরবাড়ি ভেঙে গেলে কি আপনার আন্তর্জাতিক সংস্থা আগে জানে নাকি স্থানীয় সরকার? তখন ভুক্তভোগী মানুষকে স্থানীয় লোকজন সহায়তা করবে নাকি ইমেল করে আন্তর্জাতিক সংস্থার অপেক্ষায় থাকতে হবে? বিপক্ষ, আন্তর্জাতিক সংস্থা যদি এতই কার্যকর হতো, তাহলে এত বছর ধরে এত কনফারেন্স, এত চুক্তি করে জলবায়ুর এমন ভয়াবহ অবস্থা হতো না। আপনারা কি বলছেন স্থানীয় উদ্যোগ নাকি দুর্বল? তবে আমরা বলবো মানুষই সবচেয়ে বড় শক্তি। বৃক্ষরোপণ আন্দোলন, পলিথিন প্রতিরোধ, জলবায়ু ক্যাম্পেইন, এসব স্থানীয় মানুষরাই রাস্তায় নেমে শুরু করেছে, কোনো অর্থ বা টাকা পয়সা ছাড়া। সুতরাং দুর্বল কাদের বলছেন? যারা কিছু না করে বাইরে থেকে একের পর এক সূচি দিয়ে যাচ্ছে, নাকি যারা সীমিত শক্তিতে লড়াই করে যাচ্ছে? বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা স্থানীয় উদ্যোগকে একেবারে বাদ দিয়ে আন্তর্জাতিক উদ্যোগকে একমাত্র উপায় হিসেবে গ্রহণ করছেন। কি ভয়ঙ্কর মিথ্যা কথা। তবে আমরা বলছি আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি স্থানীয় উদ্যোগ দরকার, অর্থাৎ গ্লোবাল এবং লোকাল দুটো হাত একসাথে নাড়াতে হবে। প্রতিপক্ষ, আপনারা শুধু গ্লোবাল বলছেন, আমরা বলছি লোকালও ইস্যু। বিপদে পড়লে আপনার যুক্তি খোঁজে জাতিসংঘ, আর আমার যুক্তি খোঁজে প্রতিবেশী মফিজ ভাইকে। আপনার বক্তব্য শুনে মনে হলো জলবায়ুর রিপোর্ট মুখস্থ করে এসেছেন, কিন্তু বন্যার কাদায় নামতে শিখেন। প্রতিপক্ষ, আপনারা বাস্তব জ্ঞান হারা হয়ে আছেন। আপনারা বইয়ের পাতার চুক্তি দিচ্ছেন, আর আমরা দেখাচ্ছি মাঠের যুক্তি, মাঠের বাস্তব চিত্র। আপনারা বলছেন বিদেশ সাহায্য করবে, আর আমরা বলছি নিজে না জাগলে কেউ জাগায় না। আর হ্যাঁ,
এক হাতে কখনোই তালি বাজে না। সুতরাং আমাদের সাথে সমস্বরে এবং নির্দ্বিধায় বলুন, হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, বরং স্থানীয় উদ্যোগও আবশ্যক। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। স্যার, এবারে যুক্তি খণ্ডন পর্বে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতাকে। আসছে বিপক্ষ দলের দলনেতা। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিতর্কের মহান মঞ্চে আমাকে আবার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুর শরীর হয়তো এখানে আছে, কিন্তু তাদের মন হয়তো এখনো বসে আছে বটগাছতলায় চায়ের দোকানে। আমার মাননীয় মডারেটর একটু আগেও বলে গেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ না, স্থানীয় উদ্যোগও আবশ্যক। মাননীয় মডারেটর, এখানে দুইটা উদ্যোগকে প্রয়োজন বলা হয়েছে। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা সব সময় পুরো বক্তৃতা অনুসারে প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, আন্তর্জাতিক কোনো উদ্যোগের প্রয়োজনই নেই। কিন্তু মাননীয় মডারেটর, আমরা কিন্তু বারবার বলেছি আমরা আবশ্যক বলছি, আমরা বলছি স্থানীয় উদ্যোগ প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন, স্থানীয় উদ্যোগ ছাড়া সম্ভব নয়, কিন্তু স্থানীয় উদ্যোগ আবশ্যক নয়, আন্তর্জাতিক উদ্যোগে আবশ্যক। মাননীয় মডারেটর, মানুষের সচেতনতা সম্পর্কে তারা বলেছেন। মাননীয় মডারেটর, যদি আমরা আন্তর্জাতিকভাবে কোনো ঘূর্ণিঝড়ের কথা নাই জানতে পারি, তাহলে কি সেটা স্থানীয়ভাবে সম্ভব? মাননীয় মডারেটর, বিপক্ষ দলের প্রথম বক্তায় বলে গেছেন যে ঘূর্ণিঝড় এবং খরার কথা। মাননীয় মডারেটর, এটা যদি স্থানীয়ভাবে যদি সমাধান করা যেত, তাহলে আটলান্টিক মহাসাগর কোন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে পড়ে? তারা কি তাদের ভৌগোলিক সীমানার মধ্যে ঘূর্ণিঝড়কে আটকে রাখবে? মাননীয় মডারেটর, যদি আন্তর্জাতিকভাবে কোনো চুক্তি স্বাক্ষর না করা হয়, তাহলে হয়তো তাদের অনুসারে এই আবেগপ্রবণ কথাটাই রয়ে যাবে। মাননীয় মডারেটর, তারা অত্যন্ত আবেগপ্রবণ কথা বলেছেন। মাননীয় মডারেটর, তারা আমাদের প্রশ্নগুলোর উত্তরই করতে পারেনি। আমরা যে বারবার আমার দলের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং আমি যে প্রশ্নগুলো রেখে গেলাম, সেগুলো যথাযথ উত্তর তারা এখন পর্যন্ত দিতে পারেনি। মাননীয় মডারেটর, একটা কথা আমরা বারবারই শুনে আসছি, প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। মাননীয় মডারেটর, 2024 সালের আগস্টে বাংলাদেশে যে ভয়াবহ বন্যা হয়, সেই ভয়াবহ বন্যাতে স্থানীয় লোকজন সহযোগিতা করেছিল, দেশের মানুষ ডোনেশন করেছিল, এটা আমরা মানছি। কিন্তু মাননীয় ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা জাতিসংঘ থেকে আসে, সেখান থেকে কি আমরা কোনো সহযোগিতা পাইনি? ভুল মাননীয় মডারেটর, সেখান থেকে আমরা বিপুল পরিমাণ সহযোগিতা পেয়েছি। তাই মাননীয় মডারেটর, তাদেরকে আমি বলবো, তারা শুধু আন্তর্জাতিক উদ্যোগকে তারা পিছনে না ফেলে আন্তর্জাতিক উদ্যোগকে আবশ্যক মনে করুক এবং স্থানীয় উদ্যোগকে পাশাপাশি প্রয়োজন মনে করুক। তারা কখনোই না বলুক যে স্থানীয় উদ্যোগ আবশ্যক নয়। স্থানীয় উদ্যোগ আবশ্যক এবং তারা আমাদের সাথে সমস্যায় বলুক, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই আবশ্যক, স্থানীয় উদ্যোগ প্রয়োজনীয় হতে পারে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। কাজেই আমাদের সরকার আজকে যে বিষয়টা তোমাদের মাঝে ছড়াই দিচ্ছে, তার একটা বিশেষ লক্ষ্য আছে। বিশেষ লক্ষ্যটা হলো এই যে আমাদের এই তরুণরা, আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা, এরা যদি এই বিষয়ের উপরে বেশি বেশি করে লেখাপড়া জানে, তাহলে তারা কি নিজেরা সচেতন হবে, তাদের পরিবেশের আশপাশে যারা আছে তাদেরকে সচেতন করবে, পরিবারকে সচেতন করবে, সাথে সাথে রাষ্ট্রীয় তাদের এই সচেতনতার কারণে কীভাবে উপকৃত হবে। কাজেই তোমরা এই বিষয়টা আমাদের আজকে এই বিতর্কের বিষয় ছিল। এই বিষয় নিয়ে তোমরা সবার সাথে তোমাদের আশপাশ, বন্ধুবান্ধব এবং ক্ষেত্র বিশেষে পরিবারের সাথে আলোচনা করবে। জলবায়ু যদি আমাদের বিপক্ষে চলে যায়, তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় কি কি পরিবর্তন আনা দরকার, কতদূর স্যার? এবারে আমি আর এই বিষয়ে কথা বলছি না। আমি আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং আজকের এই বিতর্কের যিনি আমাদের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন, তারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় যে বিষয়টি ছিল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। আজকে আমি উপস্থিত আছেন মাননীয় মডারেটর, উপস্থিত সঞ্চালক মহোদয়, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিক বৃন্দ এবং সেই সঙ্গে উপস্থিত আছে আজকের আমার প্রাণপ্রিয় অন্যান্য যারা দর্শক বা শ্রোতার ভূমিকায় আছো, সেই প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি
প্রথমেই যারা বিতর্কে অংশগ্রহণ করেছে সেই বিতর্কীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমি একদম শুরু থেকেই শেষ পর্যন্ত সার্বক্ষণিক খুব তীক্ষ্ণভাবে খেয়াল করেছি বিষয়গুলো। তাতে আমার যে বিষয়গুলো লক্ষ্য করেছি যে বিতর্কীদের মধ্যে বেশ কয়েকজন তাদের বক্তব্য উপস্থাপনায় অত্যন্ত সাবলীল ছিল। তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তাদের বক্তব্য উপস্থাপন, শুদ্ধ উচ্চারণ এবং তথ্য মোটামুটি আমি সন্তুষ্ট যে তথ্যটা যথাযথ ছিল বেশ কয়েকজনের ক্ষেত্রে। আমি একদম সরাসরি নাম উল্লেখ করছি না এজন্যই যে অন্যকে ছোট করে সবাই ভালো করেছো সেই জন্যই নামটা উল্লেখ করছি না। আর সবাইকে আমি আজকে দীর্ঘক্ষণ উপস্থিত থেকে বিষয়টা পরবর্তীতে যাতে সিদ্ধান্ত নেওয়া যায় সেক্ষেত্রে আমার ক্ষেত্রে ভূমিকা রাখবে। একটা চমৎকার দল গঠন হয়েছে। তো সেই সঙ্গে এই দলের মধ্যে দশম শ্রেণীতে যারা অধ্যয়নরত আছো, আগামীতে যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে তো আমি আর পরবর্তী বছরে ওইভাবে এই রকমের বিতর্ক অনুষ্ঠান করার জন্য পাচ্ছি না। এই জন্যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই বিতর্ক অনুষ্ঠানে বিভিন্ন সময়ে যারা যিনি এই দলটাকে গঠনের ক্ষেত্রে সর্বাত্মক ভূমিকা পালন করেছেন, আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক জনাব খসরুল আলম এবং সেই সঙ্গে আরেকজন বাংলার শিক্ষক আছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, এই দুই স্যারকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের মাধ্যমে যে এরকমের আরও একাধিক দল যাতে গঠন করা হয়। এবং আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আরেকটা বিষয় বলবো যে অন্তত আগস্টে সম্ভব না হলেও সেপ্টেম্বরের প্রথম দিকে, এখন তো আবহাওয়া বিরূপ, বিভিন্ন রকমের সমস্যা আছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আরেকটা বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা যায় কিনা সেইভাবে আমি এই দুই স্যারকে, অন্যান্য স্যাররা তো আপনাদের সহযোগিতা করবেন, এই দুই স্যারকে অনুরোধ করব গড়ে তোলার জন্য আরও একাধিক দল যদি আমরা সম্ভব হয়। এই যে যেমন একটা বিতর্ক অনুষ্ঠান করলাম, সেপ্টেম্বরে দুইটা করব, দুইটা করে আবার 4টা দলের মধ্যে শ্রেষ্ঠ দল এইভাবে যাতে আমরা করতে পারি, এইটা আজকেই থাকলো। আজকে কথা বলার মাধ্যমে উপস্থিত যারা শিক্ষার্থী আছে তারাও জানলো বিষয়টা। আমি যারা আজকে দর্শক বা শ্রোতার ভূমিকায় ছিল তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। তারা বিতর্কীদের উৎসাহ প্রদান করেছে এজন্যে এবং আজকের পরিবেশটাকে ঠিক রাখার জন্য সহযোগিতা করেছে। সকলকে যারা দর্শক শ্রোতা ছিল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের যারা বিজ্ঞ বিচারক মণ্ডলী ছিলেন তারা অত্যন্ত দক্ষতার সাথে আজকের অনুষ্ঠানের বিচার কার্য পরিচালনা করেছেন। আমি এই বিষয়ে দৃঢ় প্রত্যাশা রাখি তারা সার্বক্ষণিক, আমি তাদের মুখের যে অঙ্গভঙ্গি বা এই বিষয়গুলো দেখে বুঝেছি যে তারা সব বিষয়গুলো অতি সতর্কতার সাথে, দক্ষতার সাথে, বিচক্ষণতার সাথে খেয়াল করেছেন এবং বিচার কার্য পরিচালনা করেছেন। তাদের এক্সপ্রেশন দেখেই আমি বুঝেছি যে বিষয়গুলো। এবং সেই সঙ্গে আবারও যারা বিতর্কের এই বিতর্কিকরা যারা বিতর্ক অনুষ্ঠানকে চমৎকার তথ্যবহুল করে উপস্থাপন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সবশেষে ধন্যবাদ জানাই আজকের সঞ্চালক মহোদয় এবং মাননীয় মডারেটর মহোদয়কে আজকের অনুষ্ঠানটা চমৎকারভাবে সকলের সহযোগিতায় শেষ করার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এর জন্য ধন্যবাদ জানাই অনুষ্ঠানের সঞ্চালক জনাব কাজী ওমর সাহেবকে যে উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন। ফলাফল করতে গিয়ে আমরা খুব বিড়ম্বনায় পড়ছিলাম, মানে কাকে দেব কম, কাকে দেব বেশি।
এই বিড়ম্বনার ভিতর দিয়েও একটা ফলাফল আমাদের তৈরি করতে হয়। আমরা ফলাফল ঘোষণায় সর্বপ্রথম যে কাজটা করব, সর্বপ্রথম আমরা সেরা বিতর্কিকের নাম বলবো, দল বলবো পরে। আমাদের আজকের বিতর্কের সেরা বিতর্কিক যুগ্মভাবে পক্ষ দলের দলনেতা মাহিরাজ এবং বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আকিব। আর সব দিক বিবেচনায় আজকে বিজয়ী দল বিপক্ষ দল। তো ধন্যবাদ সবাইকে আজকের মতো একটু সুন্দর অনুষ্ঠান উপভোগ্য অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। ভবিষ্যতে এরকম আরো অনুষ্ঠান তোমাদের কাছ থেকে পাবো আশা করে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।